এই যে একটা অন্যতম প্রধান কারণ আরপিএল হওয়ার জন্য। এবং 30 বা 35-এর উপর থেকে প্রেগনেন্সি গুলো অ্যাবর্শন হওয়ার পার্সেন্টেজ বাড়তে থাকে যত আমাদের বয়স বাড়তে থাকে। তারপর ক্রোমোজোমাল ডিফেক্ট যদি থাকে, যদি বাবা মা প্যারেন্টস এর যে কোনো একজনেরও ক্রোমোজোমাল ডিফেক্ট থাকে বা জেনেটিক ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রেও রিকারেন্ট প্রেগনেন্সি লস হওয়ার সম্ভাবনা থাকে। এবার হরমোনাল কিছু বিষয় আছে, যেমন থাইরয়েড হরমোন, অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে, স্পেশালি হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে বা হাশিমোটো থাইরয়েডাইটিস, অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিও রিকারেন্ট প্রেগনেন্সি লসের একটা কারণ। তারপর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে এখানেও যেহেতু এলএইচ বা অ্যান্ড্রোজেন হরমোনগুলো বেশি থাকে, এটা যদি কারেক্টেড অবস্থায় না থাকে সেক্ষেত্রেও আরপিএল এর সম্ভাবনা বাড়তে থাকে। আরো কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডার আছে যেগুলোতে আরপিএল বেশি হয়। এবং অটোইমিউন ডিজিজ, অনেক ধরনের অটোইমিউন ডিজিজ আছে। সিস্টেমিক লিউপাস মানে যেটাকে আমরা বলি এসএলই, বা এনি সর্ট অফ অটোইমিউন ডিজিজ, থ্রম্বোফিলিয়া বা ভাস্কুলার ডিজিজ, এগুলো সবই হচ্ছে রিকারেন্ট প্রেগনেন্সি লসকে বাড়ায়। আর তাছাড়াও যদি মানে ইউটেরাসের গঠনগত কোনো সমস্যা থাকে, যেমন সেপ্টেড ইউটেরাস অথবা বাইকর্নেট ইউটেরাস অথবা কোনো কনজেনিটাল ডিফেক্ট থাকে ইউটেরাসের, সেক্ষেত্রেও আরপিএল এর সম্ভাবনা বাড়ে। যদি জরায়ুর মুখটা যেমন সার্ভাইকাল ইম্পর্টেন্স ওটা বড় হয়, তাহলেও সেক্ষেত্রে মিড ট্রাইমেস্টারে আরপিএল হতে পারে। কোনো ধরনের টিউমার, সেটাও আরপিএল এর সংখ্যা বাড়াতে পারে। আরো কিছু ইডিওপ্যাথিক বা জেনেটিক কিছু ডিজিজ আছে যেগুলোর কারণেও রিকারেন্ট প্রেগনেন্সি লস হওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেক সময় প্যাটার্নাল এইজের সাথেও আরপিএল এর কিছু সম্পর্ক আছে। আরপিএল এ আমাদের যেটা করতে হবে, আমরা দেখি যে এল্ডারলিদেরই সাধারণত আরপিএল হয়ে থাকে, এবং যাদের অনেক সিস্টেমিক ডিসঅর্ডার আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের সিস্টেমিক ডিসঅর্ডার আছে, ক্রনিক রেনাল ডিজিজ হয়, তাদেরও আরপিএল এর সম্ভাবনা বাড়ে। তো আমাদেরকে তাদেরকে কাউন্সিলিং করতে হবে, এবং সবার আগে যে কাজটা করতে হবে, তার কতগুলো লস হয়েছে, কোন সময় লস হয়েছে, এটা একটা ডিটেলস হিস্ট্রি নিতে হবে। স্মোকিং করার অভ্যাস থাকলে সেটাকে বাদ দিতে হবে। তাকে আগে থেকেই ফলিসন বা কিছু সাপ্লিমেন্ট দিতে হবে। তার হরমোনাল পুরো ইভালুয়েশন করতে হবে, ডায়াবেটিস আছে কিনা ওজিটিটি করে দেখতে হবে। ডায়াবেটিসটিকে কন্ট্রোল না করে বাচ্চা নেওয়া যাবে না। টেন্ডার লাভিং কেয়ার বলা হয়, ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে। আর যখন কনসিভ হবে, যদি থ্রম্বোফিলিয়া বা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম থাকে, মানে অটোইমিউন ডিজিজ থাকে, তাহলে তাকে যেটা হচ্ছে অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ, মানে হচ্ছে ইনোক্সাপ্রেমিন, এই ধরনের ওষুধগুলো বা ইকোস্প্রিন জাতীয় ওষুধগুলো দিতে হবে। এবং ডেইলি সাবকিউটেনিয়াস ইনজেকশন হিসেবেও দেওয়া লাগতে পারে। প্রোজেস্টেরনাল সাপোর্ট দিতে হবে। বেড রেস্টে থাকতে বলতে হবে। বেশি স্ট্রেস নেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে যদি গঠনগত কারণে বারবার মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হয়, সেক্ষেত্রে ম্যাকডোনাল্ড সুচার দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর সমস্ত সিস্টেমিক ডিসঅর্ডার গুলাকে কাউন্সিলিং করতে হবে, এবং যেই অসুখের জন্য যেই ডক্টর প্রযোজ্য তার কাছে পাঠাতে হবে। হিমাটোলজিস্টের কাছে পাঠাতে হতে পারে। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি এগুলোর জন্য হচ্ছে মেডিসিন ডক্টর বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাতে হবে। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। রিকারেন্ট প্রেগনেন্সি লস একাই ট্রিট করা যাবে না, এবং টারশিয়ারি লেভেল হসপিটালে রোগীর ডেলিভারি পর্যন্ত ম্যানেজ করার চেষ্টা করতে হবে। সব ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ।